আসসালামু আলাইকুম। সবার সুবিধার জন্য ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। ডিসকাস করে ফেলে এফসিপিএস পার্ট 1 পরীক্ষা নিয়ে। এফসিপিএস পার্ট 1 অপশন গাইনি। এটা হচ্ছে মাদার সাবজেক্ট। এটার অনেকগুলো ব্রাঞ্চ আর সাব স্পেশালিটি আছে। ফিটোম্যাটার্নাল মেডিসিন, গাইনোকোলজিক্যাল অঙ্কোলজি, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি, পেলভিক ফ্লোর অ্যান্ড রিকনস্ট্রাকটিভ মেডিসিন। ঠিক আছে, এই হলো টোটাল 4টা। ওকে, এগুলা হচ্ছে এফসিপিএস পার্ট 1 সবগুলোতে দেওয়া যায়। সামনে হয়তো আরও কিছু সাবজেক্ট বাড়তে পারে। মজার ব্যাপার হচ্ছে যেটাই আপনি চুজ করেন না কেন, কোয়েশ্চেন হুবহু সেম হবে। সেম কোয়েশ্চেনে আপনি পরীক্ষা দেবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসি। পরীক্ষা হয় বছরে 2বার, জানুয়ারি মাসে এবং জুলাই মাসে। প্রত্যেকবারই পরীক্ষা ফার্স্ট উইকে হবে। ঠিক আছে? সাধারণত একদিনেই এখন পরীক্ষা হয়। আগে একটা সময় ছিল যখন 3 দিনে হতো। সো আগের কথা বাদ, আমরা বর্তমানকে নিয়েই বাঁচবো। একদিনেই হচ্ছে পরীক্ষা হবে। ঠিক আছে? ওকে, পরীক্ষাটাই হচ্ছে টোটাল আপনার 150 মার্কস থাকবে। ঠিক আছে? 150 মার্কস না, অ্যাকচুয়ালি 150 কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেনের হচ্ছে 2 করে থাকবে। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে 300 মার্কসে। ঠিক আছে? তার মধ্যে 75টা থাকবে আপনার এসবিএ এবং 75টা থাকবে এমসিকিউ। কোনো নেগেটিভ মার্কিং নাই। ঠিক আছে? সো কোনো কোয়েশ্চেন ছেড়ে আসার কোনো বিষয় এখানে নাই। পাস মার্ক কততে? 70% পেলে হচ্ছে পাস। তার মানে 300-এ যখন আপনি 210 পাবেন, 210 পাবেন, তাহলেই আপনি পাস করে যাবেন। ঠিক আছে? সো এইটার ডিটেল আমরা পরে আলোচনা করব। এখন আসি, আমরা একটু জেনে নেই যে জানুয়ারি মাসে যদি আমি পরীক্ষা দিতে চাই, ফর্ম ফিল আপের ডেট হচ্ছে কবে? 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরে কিন্তু কোনো ফর্ম ফিল আপ আর হয় না। যদি কেউ উইথড্র করতে চায়, নভেম্বর মাসের 29 তারিখের মধ্যেই উইথড্র করে ফেলতে হয়। একইভাবে জুলাই মাসের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকে, শুরু হয় 15 এপ্রিল থেকে, শেষ হয় 15ই মেতে। উইথড্র হচ্ছে করতে হলে মে মাসের মধ্যেই করতে হয়। জুন মাসে আর কিছু করা যায় না। এখন হচ্ছে একটা জরুরি ব্যাপার আছে যে 15 মে বা 15 হচ্ছে অক্টোবর, এটা হলো ফিক্স। বাট যদি কোনো হলিডে পড়ে যায় তখন একটু এদিক সেদিক হতে পারে। ঠিক আছে? আমরা এটাই মাথায় রাখবো। এবং পার্ট 1 পরীক্ষার ফি হচ্ছে যারা নিউ তাদের জন্য 11,000 টাকা, আর পুরনো যারা রিপিটেড ক্যান্ডিডেট তাদের জন্য 10,000 টাকা। এখন হচ্ছে আসি, আমরা একটু সিলেবাস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে বুঝতে অনেকের একটু অসুবিধা হয়। ঠিক আছে? সো সিলেবাসে আমাদের বেসিক সাবজেক্টগুলো থাকবে এবং ক্লিনিক্যাল থাকবে। যদি আপনি জিজ্ঞেস করেন যে আপু ক্লিনিক্যাল কত পার্সেন্ট থাকে, বেসিক কত পার্সেন্ট থাকে, মজার ব্যাপার হচ্ছে এফসিপিএস পার্ট 1-এ আপনার বেশিরভাগ কোয়েশ্চেনই হবে ক্লিনিক্যাল, এবং ক্লিনিক্যালকে ওরিয়েন্ট করে হচ্ছে বেসিক আসবে। সো যদি হচ্ছে কেউ ক্লিনিক্যাল ক্লাসটা সুন্দর করে নিতে চায়, লাইক আমরা হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসটাকে বেশি ফোকাসড রাখি, তো ক্লিনিক্যাল ক্লাস করলে আপনার 60 to 70% হচ্ছে কভার আসলে হয়ে যায়। কিন্তু বেসিকটাকে কোরিলেট করে না পড়লে আসলে পড়াটা মাথায় থাকবে না। সো এই জন্যই হচ্ছে আমরা লং ব্যাচটাকে বেশি প্রেফার করি। ঠিক আছে? সো এখন হচ্ছে আসে, যদি আমরা বেসিকের কথা চিন্তা করি, সবার আগে হচ্ছে আমরা একটু অ্যানাটমি সম্পর্কে জানবো। কারণ আমাদের এই পড়াটা কিন্তু টোটালি সার্জিক্যাল ফ্যাকাল্টির একটা অংশ, সার্জারি ফ্যাকাল্টির মতো। সো গাইনি অপস কিন্তু সার্জারির একটা পার্টের মতো। তাই হচ্ছে অ্যানাটমি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা কাজ করব কোথায়? কাজ করব তো হচ্ছে পেলভিক এলাকায়। তাই আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে পেলভিস, পেরিনিয়াম, ফিমেল জেনিটাল অর্গান, তার সঙ্গে অ্যাক্সেসরি রিপ্রোডাক্টিভ অর্গান হিসেবে আছে ব্রেস্ট। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম 1 নাম্বার অ্যানাটমির মধ্যে। 2 নাম্বার হচ্ছে এইটা, অ্যাবডোমেন আর পেলভিক অর্গানস। পেলভিক অর্গানসটা বেশি ইম্পর্ট্যান্ট, অ্যাবডোমেনটা তারপরে চলে আসে। 3 নাম্বারে হচ্ছে আসি, আমি যেটা বলবো এমব্রায়োলজি। ঠিক আছে? এমব্রায়ো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার সঙ্গে হালকা পাতলা হিস্টোলজি, একদম ডিটেইলে না, বাট হচ্ছে হালকা পাতলা। আর এই পোর্শন থেকে আমাদের খুবই কম পড়তে হয়। সো এটার সাথে রেসিডেন্সির পড়া কিংবা অন্য সাবজেক্টের পড়া কিন্তু মিলবে না। আমরা চাইলে এই সম্পূর্ণ পড়াটা একদিনেই শেষ করতে পারবো, কারণ এতটাই হচ্ছে সিলেক্টিভ আমাদের লাগবে। এখন আসি, তাহলে বেসিকের অ্যানাটমি আমরা বুঝলাম। ক্লিনিক্যাল কি? আমরা ক্লিনিক্যালটা পড়াই হচ্ছে ডিসি দত্ত বইটাকে ফোকাস করে, তার সঙ্গে হচ্ছে আমরা জেফকট থেকেও বেশ কিছু জিনিস পড়াই। তো ক্লিনিক্যাল অ্যানাটমি আপনার মাস্ট মাস্ট মাস্ট। যদি হচ্ছে আপনি ভাগ করেন যে বেসিক থেকে কত পার্সেন্ট আর ক্লিনিক্যাল থেকে কত পার্সেন্ট অ্যানাটমির কথা যদি আপনি শুধু চিন্তা করেন, আমি বলবো 80%ই হচ্ছে আপনার এই ডিসি দত্তর ক্লিনিক্যাল চ্যাপ্টার থেকে কভার হবে, আর 20% অ্যানাটমির জন্য আপনার বেসিক অংশ পড়তে হবে। তাহলে বুঝতেই পারতেছেন
অ্যানাটমি কভার করার জন্য ডিসি দত্ত কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং আমি কিন্তু আমাদের ক্লাসের প্যাটার্ন বলছি, অন্যদের ক্লাসের প্যাটার্ন নিয়ে আমি জানি না। তাহলে আমাদের ক্লাসের প্যাটার্ন হিসেবে আপনি আমাদের সিলেবাস ডিসকাশনটা শুনবেন। এরপর আসেন, আমাদের আছে ফিজিওলজি। ফিজিওলজি হচ্ছে এফসিপিএসের হার্ট, ঠিক আছে? ফিজিওলজি ছাড়া আপনি কোনো এফসিপিএস পরীক্ষায় হচ্ছে পাস করতে পারবেন না, এতটাই ইম্পর্ট্যান্ট এই ফিজিওলজি। অপশন গাণিতে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এন্ডোক্রাইন রিপ্রোডাক্টিভ। আপনি দরকার হলে এখানে হচ্ছে গিয়ে 50% টাইম দেবেন, মানে এটা এতটাই ইম্পর্ট্যান্ট। এবং এই এন্ডোক্রাইন রিপ্রোডাক্টিভ সঙ্গে রিলেট করে আমাদের অপশন গাইনের ক্লিনিক্যাল অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়। এরপর হচ্ছে আসি, নেক্সট আমি ইম্পর্ট্যান্ট বলবো রেসপিরেটরি এবং রেনাল। এখান থেকে একদম মেডিসিনে যারা পড়ে তাদের যেমন অত্যন্ত বিস্তারিত লাগে, আমাদের অত বিস্তারিত না লাগলেও বেসিক জিনিসগুলা সবারই কিন্তু সেম লাগে, ঠিক আছে? আমাদের এখান থেকে যেটা একটু কম লাগে সেটা হলো এই সিএনএস আর স্পেশাল সেন্স থেকে আমাদের প্রশ্ন একটু কম আসে। ব্লাড, জিপি, এই জিআইটি, হেপাটোবিলিয়ারি বলেন, সিবিএস বলেন, বা বডি ফ্লুইড, ইলেকট্রোলাইট, পিএইচ ডিসঅর্ডার, এগুলো সব ঘুরে ফিরে মোটামুটি আমাদের বেসিকে যেমনটা লাগে এভাবেই হচ্ছে আমরা ক্লাস নেই। এখন একটা কথা বলি, ফিজিওলজি আপনি 100 ভাগ ডিসি দত্ত ক্লিনিক্যাল থেকে কভার করতে একদমই পারবেন না। যদি আমি বলি ফিজিওলজি হচ্ছে কত পার্সেন্ট ডিসি দত্ত থেকে কভার হবে, আমি বলবো 40% হবে, কিন্তু বাকি 60%-এর জন্যই আপনার ফিজিওলজি সুন্দর করে ক্লাস করা জরুরি, ঠিক আছে? বিকজ ফিজিও থেকে অনেক প্রশ্ন আসে এবং এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য ফিজিওলজি বেশ গুরুত্বপূর্ণ। এবার আসেন বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে আছে ফুড নিউট্রিশন, ভিটামিনস, মিনারেলস, মেটাবলিজম, ঠিক আছে? এই সব মিলে হয়তো আপনার অ্যাভারেজে 4টা থেকে 5টা, সর্বোচ্চ এর চেয়ে কমও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? সো এখানে হচ্ছে আপনার আমরা টপিক ভাগ করে খুব সিলেক্টিভ পড়াটাই হচ্ছে ভালো। বোঝার জন্য আমি অনেক কিছুই পড়তে পারি, কিন্তু যখন রিভাইজ করব বা পরীক্ষার মতো করে পড়ব তখন হচ্ছে আমরা একদম সিলেক্টিভ হচ্ছে চলে আসব। এরপর আসেন প্যাথোলজি। প্যাথোলজি কম বেশি সব সাবজেক্টেরই কাছাকাছিই লাগে, মানে এফসিপিএস পার্ট 1-এ একদম হচ্ছে এগুলা কোনোটাই হচ্ছে আমরা খুব বেশি হচ্ছে পড়ি না, কিন্তু আবার একেবারে সুপারফিশিয়ালও কিন্তু যাই না, বিকজ প্যাথো থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, ঠিক আছে? তার মধ্যে কিছু কিছু ক্লিনিক্যাল চ্যাপ্টারের সাথেও রিলেটেড থাকে। তাহলে যদি আমি জিজ্ঞেস করি প্যাথোলজি থেকে হচ্ছে ক্লিনিক্যাল কত পার্সেন্ট কভার হবে আর হচ্ছে গিয়ে বেসিক কত পার্সেন্ট কভার হবে, দেখেন প্যাথোর সঙ্গে আমাদের নিওপ্লাজম আছে, জেনেটিক্স আছে, হেমোডাইনামিক্স শক আছে, অনেক কিছু আছে। এখানে হচ্ছে আমি বলবো ক্লিনিক্যাল থেকে আপনার প্যাথোলজিতে যদি আপনি 2টা ভাগ করেন, মোটামুটি আপনি বলতে পারেন যে ক্লিনিক্যাল থেকে আপনার 50% হবে, কিন্তু বাকি 50% আপনার বেসিক পোর্শন লাগবে। তাহলে বুঝতেই পারতেছেন প্যাথোলজি ক্লাস করাও আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, ওকে? আচ্ছা, এবার হচ্ছে আসি মাইক্রোবায়োলজি। দেখেন খেয়াল করে আমি কিন্তু সিস্টেমিক ব্যাকটেরিওলজি, সিস্টেমিক ভাইরোলজি লিখিই নাই, শুধু বেসিক ব্যাকটেরিওলজি, বেসিক ভাইরোলজি লিখেছি, মাইকোলজি, প্যারাসাইটোলজি লিখেছি। এগুলো হচ্ছে অলমোস্ট বেসিক। কেন? বিকজ সিস্টেমিক অংশ থেকে আমরা খুবই সিলেক্টিভ পড়ব, এটা ডিটেল পড়ার এফসিপিএস পার্ট 1-এ একদমই প্রয়োজন নাই, বরং হচ্ছে ক্লিনিক্যালে যা যা আছে আমাদের সেখান থেকে একটা হিউজ পোর্শন আছে। আর ইমিউনোলজিও হচ্ছে আমাদের খুব ডিপের প্রশ্ন আসে না, যেমনটা করে হচ্ছে সুপারফিশিয়ালও না, ঠিক মোটামুটি কনসেপশন ক্লিয়ার করে যেমনটা পড়তে হয় আমরা ঠিক সেভাবেই হচ্ছে আপনাদের ক্লাস নেব। যদি এখন আমি ভাগ করি যে মাইক্রোবায়োলজিতে হচ্ছে বেসিক আর ক্লিনিক্যাল ভাগ করলে মানে দত্ত থেকে কত পার্সেন্ট কভার হবে আর এখান থেকে কত পার্সেন্ট হবে, মজার ব্যাপার হচ্ছে ক্লিনিক্যাল পড়া থেকে আপনার মাইক্রোবায়োলজি 65% কভার হয়ে যাবে, আর 35%-এর জন্য আপনার বেসিকের পড়া লাগবে। ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি অটোনমিক থেকে খুবই কম, সিস্টেমিক হচ্ছে আমি পড়তে একদম বলবোই না, কিন্তু ক্লিনিক্যাল থেকে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন আসবে। তো ফার্মা যদি আপনি ভাগ করেন আপনার 80%-ই হচ্ছে ক্লিনিক্যাল কোয়েশ্চেন হবে, আর 20 আরও কমাতে পারেন আপনি, 90%-ই ক্লিনিক্যাল কোয়েশ্চেন হবে, 10% হচ্ছে আপনার বেসিক থেকে আসবে, ঠিক আছে? ওকে, এবার আসেন একটা বিরক্তিকর ইয়াট ইন্টারেস্টিং জিনিস আছে, বায়োস্ট্যাটিস্টিক্স। কেন বিরক্তিকর বললাম? এটা খুবই একটা মজার চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং, বাট স্টুডেন্টের কাছে এটা অনেকাংশেই বিরক্তিকর। কারণ কি? কারণ হচ্ছে এটা থেকে আমাদের বাচ্চাকাল থেকে পড়াশোনা একটু কম হয়। সো বায়োস্ট্যাটিস্টিক্স এপিডেমিওলজিতে কখনো কখনো একদম 5-6টা প্রশ্নও আসে, কখনো 1-2টাও আসে, ইভেন কখনো 7-8টাও আসে। এখন এইটা এত ডিটেইলে পড়ে আসলে আপনি কভার করতে পারবেন না, কারণ হচ্ছে এটা আসলে আমাদের জন্য খুব একটা পরিচিত টপিক না। সো এই জন্য হচ্ছে এটার উপরে আমাদের স্পেশাল এমফেসিস থাকে যে আমরা এক্সাম ওরিয়েন্ট করে ভাগ ভাগ করে হচ্ছে পড়ার চেষ্টা করি। সো এটা নিয়ে আপনার ভয়ের কিছু নাই।
কমন কিছু টপিকই হচ্ছে বেশি বেশি মাথায় ঢোকাতে হয়, আনকমনগুলো আল্লাহর হাওলা পরীক্ষার হলে অনেক সময় আমাদের যেতে হয়, কারণ যে কখনোই পড়েনি তার জন্য আনকমন টপিক গলধকরণ করা বেশ কঠিন। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আসি, এত কিছু বললাম তাহলে কি এইটুক দিয়েই হয়ে যাবে? নো নো নো। কেন? বিকজ ক্লিনিক্যালের হচ্ছে একটা বড় পোর্শন কিন্তু হচ্ছে আমি এখনও বলিই নাই। সেটা কি মনে করেন হচ্ছে অবসগাইনি নিওপ্লাসিয়া, নিওপ্লাজম আমরা এখানে বললাম, কিন্তু অবসেনগাইনি নিওপ্লাসিয়া থেকে আপনার হিউজ একটা কোশ্চেন আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে আরও অনেকগুলো টপিক থাকে, যেমন ফিজিওলজি বললাম না, ওটার সাথে রিলেট করে পিউবার্টি, মেনোপজ, তারপরে হচ্ছে এন্ডোক্রাইন বিভিন্ন ডিসঅর্ডার লাইক পিসিওএস বা হচ্ছে আপনার মেনোরেজিয়া বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, ওগুলোও চলে আসবে। ঠিক একইভাবে হচ্ছে একটা অপসের সাথে ম্যাচ করে, ক্লিনিক্যালের সাথে ম্যাচ করে, যেমন হেমাটোলজি যখন আমরা পড়বো বা ব্লাড ফিজিওলজি, তখন কিন্তু আবার চলে আসতেছে পিপিএইচ, এপিএইচ, এরকম অনেকগুলো টপিক। আবার হচ্ছে আসেন আমাদের হচ্ছে প্রেগনেন্সিতে বিভিন্ন রকম ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, আমাদের বিভিন্ন রকম হচ্ছে বায়োকেমিক্যাল চেঞ্জ বডিতে আসে, এগুলো সব ওগুলার অংশ। তাহলে এইভাবে হচ্ছে আপনার আরও হিউজ একটা পোর্শন ডিসি দত্তের ক্লিনিক্যাল চ্যাপ্টার থেকে আমরা কিন্তু শিখবো। এখন ডিসি দত্তের ক্লিনিক্যাল চ্যাপ্টার অবসার গাইনি মিলাই হচ্ছে 78টা আছে। চাইলে হচ্ছে যদি আপনি একেবারে এক্সাম ওরিয়েন্ট করে পড়তে চান যে আমি কিছু শিখবো না, আমি জাস্ট পরীক্ষায় পাশ করব, তাহলে হচ্ছে এই ক্লাসগুলা খুব আরামসে 15-20টা ক্লাসে শেষ করা সম্ভব। কিন্তু আপনি একজন টু বি গাইনোকোলজিস্ট এবং হচ্ছে আপনি পাশ করেন না করেন যাই করেন, এই নলেজটা কিন্তু আপনার আজীবন দরকার। সো আমি চাই আপনারা হচ্ছেন কাদামাটির মতো, আমি চাই আপনাদেরকে এমন একটা বেস করে দিতে, এমনভাবে একটা শেপ করে দিতে যেন হচ্ছে আপনি আজীবন সবার থেকে এগিয়ে থাকেন। সো এই জন্য হচ্ছে আমি আপনাকে 78টা চ্যাপ্টারের 78টা চ্যাপ্টারই পড়াবো। দ্যাট ডাজন্ট মিন যে আমি আপনাকে লাইন বাই লাইন সব পড়াবো। আমি আপনার এফসিপিএস পার্ট 1-এ যা লাগে সেটা 100% পড়াবো এবং আপনার ক্লিনিক্যাল নলেজ মোটামুটি আপনার মতো করে তৈরি হওয়ার জন্য একটা মোস্ট অফ দ্য জুনিয়র হচ্ছে গিয়ে দেখবেন যখন কাজ করে একদম শুরুতে কিন্তু কাজগুলো অবসেন গাইনি রিলেটেডই হতে হয়, সেটা হোক ক্লিনিকে, হোক হচ্ছে উপজেলা লেভেলে, বাট যেখানেই হোক না কেন। সো সেই লেভেলেও যেন আপনি সমাদৃত হন, জিপি প্র্যাকটিস করতে গিয়েও যেন আপনি সমাদৃত হন, এবং অবসেন গাইনিতে ক্যারিয়ার করতে গেলে তো অবশ্যই লাগবেই। সো সেটার জন্য হচ্ছে আপনার মগজে যতটুকু ধরা সম্ভব ততটুকু নলেজই আমি আপনাকে হচ্ছে দিব। সো 78টা চ্যাপ্টারের কিছু চ্যাপ্টার আমরা একদম লাইন বাই লাইন পড়বো, কিছু চ্যাপ্টার আমরা আবছা আবছা দেখবো, কিছু চ্যাপ্টার জাস্ট হচ্ছে টাচ করব। তো এটা হচ্ছে করার দায়িত্ব টোটালি আমার। ঠিক আছে, সো অনেক ক্লাস হবে কিন্তু এটা নিয়ে ভয়ের কিছু নেই। এবার হচ্ছে একটু জাস্ট অল্প কয়েকটা কথা বলবো। অবসেন গাইনিতে আমাদের আরও রেসিডেন্সি বলে একটা পরীক্ষা আছে যেটা নভেম্বর মাসে হয়, ডিপ্লোমা বলে একটা পরীক্ষা আছে যেটা মার্চ মাসে হয়, আর বিদেশি পরীক্ষার মধ্যে খুব পপুলার একটা পরীক্ষা হচ্ছে এমআরসিওজি পার্ট 1, এটাও জানুয়ারি আর জুলাই মাসে হয়। এফসিপিএস পার্ট 1 এমআরসিওজি পার্ট 1-এর সিলেবাসে অনেকটাই সিমিলারিটি আছে, কিন্তু তাও হচ্ছে বেশ কিছু ডিসিমিলারিটিসও আছে। আর রেসিডেন্সি ডিপ্লোমার কথা যদি আপনি চিন্তা করেন, এফসিপিএস পার্ট 1-এর সাথে এই দুটার সিলেবাসের হচ্ছে কতটুক মিল। এফসিপিএস পার্ট 1 সিলেবাস যদি পড়াশোনা যদি আপনি আমাদের সাথে করেন, তাহলে হচ্ছে আপনার রেসিডেন্সি বা ডিপ্লোমার হচ্ছে মোটামুটি 80% কাভার হয়ে যায়। ঠিক আছে, কোনটা কাভার হয় না? রেসিডেন্সি ডিপ্লোমাতে অ্যানাটমি অনেক বেশি লাগে, যেই অ্যানাটমিগুলো আমরা বললাম না যে হচ্ছে গিয়ে এফসিপিএসে কম লাগে, এই জিনিসটা তখন খুব ভালো করে পড়তে হয়। এটা একটা এক্সট্রা জিনিস। প্লাস হচ্ছে আরেকটা এক্সট্রা জিনিস হচ্ছে মাইক্রোবায়োলজির যে সিস্টেমিক অংশগুলো আমরা এফসিপিএসে কম পড়ি, ওখানে এগুলো লাগবে। ফার্মাতে যে আমরা সিস্টেমিক ফার্মাটা বাদ দিই, ওখানে সিস্টেমিক ফার্মা পুরোটাই লাগবে। বায়োস্ট্যাটিস্টিক্স ওখানে একদমই লাগবে না। ঠিক আছে, বায়োকেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন এফসিপিএসের তুলনায় বেশি লাগবে। প্যাথোলজি এখানে যা পড়া হয় সেটা দিয়ে কাভার হবে, ফিজিওলজি এখানে যা পড়া হয় এটা দিয়েই হচ্ছে কাভার হবে। ঠিক আছে, আচ্ছা আর ক্লিনিক্যাল, রেসিডেন্সি ডিপ্লোমাতে ক্লিনিক্যাল থাকে ফ্যাকাল্টি, ঠিক আছে, বাট এটা অবসেন গাইনি থেকে 100% কোয়েশ্চেন আসে না। রেসিডেন্সি ডিপ্লোমাতে অবসেন গাইনি এত ডিটেলে পড়ার কোনোই হচ্ছে দরকার হয় না। ওখানে অবসেন গাইনির সাথে সার্জারি ফ্যাকাল্টির অন্য সাবজেক্টগুলো লাইক ইএনটি, তারপরে হচ্ছে জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, সবখান থেকে একটু একটু প্রশ্ন আসে। তাহলে ফ্যাকাল্টি থেকে আপনি খুব বেশি হলে 3-4টা বা 5-6টা গাইনের কোয়েশ্চেন পাবেন, এর বেশি কিন্তু পাবেন না। যেখানে এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় আপনার 150 কোয়েশ্চেনের মধ্যে আপনি 100টা কোয়েশ্চেনই হচ্ছে হয়তো অবসেন গাইনি থেকে পাবেন। ঠিক আছে, তাহলে বুঝতেই পারতেছেন প্রিপারেশনের ধাঁচ কিন্তু অনেকটাই আলাদা। সো এফসিপিএস পার্ট 1 প্রিপারেশন নিলে আপনার অনেক কিছু প্রিপারেশন হবে, কিন্তু রেসিডেন্সি বা ডিপ্লোমা ফোকাসে আগালে এফসিপিএস পার্ট 1 কিন্তু আপনার কাভার হবে না। তাহলে মোটামুটি হচ্ছে 14-15 মিনিটের মধ্যে এতটুকু বললাম। এরপর আপনাদের যাবতীয় সকল প্রশ্ন আমাদেরকে করবেন, আমরা আপনাদেরকে যথাসম্ভব উত্তর দিয়ে হেল্প করব। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।